হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জিও ফিউচার। আজকে আমরা একাদশ শ্রেণীর প্রথম যে অধ্যায় রয়েছে ভূগোলের, সেই অধ্যায় থেকে কিছু আলোচনা করব। তো প্রথম বলে রাখি যে এই তোমরা চ্যানেলে বিস্তারিতভাবে একাদশ শ্রেণীর পরপর কিন্তু ক্লাসগুলো পেতে থাকবে। তাই অবশ্যই তোমরা যদি মনে করো সেই ক্লাসগুলি তোমাদের দরকার, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বাটনে ক্লিক করে রাখো সমস্ত রকম নোটিফিকেশন পাওয়ার জন্য। তো প্রথমেই বলে রাখি যে একাদশ শ্রেণীর যে সিলেবাস, সেই সিলেবাস তোমরা আশা করি সবাই পেয়ে গেছো। সেই সিলেবাসের প্রথম যে অধ্যায় সেটা দেখবে রয়েছে যে পাঠ্য বই হিসাবে ভূগোল, এই চ্যাপ্টারটি রয়েছে প্রথম চ্যাপ্টার। তো আমরা একাদশ শ্রেণীতে উঠেই কিন্তু অনেক রকমের সাবজেক্ট নতুন নতুন পাই, কিন্তু তার মধ্যে থেকে ভূগোল যে চ্যাপ্টারটি রয়েছে বা ভূগোল যে সাবজেক্টটি রয়েছে সেটি কিন্তু আমাদের কাছে নতুন নয়। সেই সাবজেক্টটি আমরা কিন্তু অনেক আগে থেকেই পড়ে আসছি। তো সেই সাবজেক্টেরই কিছু বিষয়বস্তু, যেমন ভূগোল সাবজেক্ট বা বিষয় হিসাবে ভূগোল কী, তার তাৎপর্য কী, তার আলোচনার ক্ষেত্রগুলো কী কী, তারপরে হচ্ছে ভূগোলের পরিধি কতখানি, কোন কোন বিষয় ভূগোল আলোচনা করে, অথবা ভূগোলের বর্তমান যে আলোচনার ক্ষেত্র, সেই আলোচনার ক্ষেত্রগুলির ক্ষেত্রে কী কী স্কোপ রয়েছে পড়ার, অর্থাৎ ভূগোলের আলোচনা আমরা কী কী দিক খুলে যেতে পারে বা ভূগোল থেকে কোন কোন বিষয়ের উদ্ভব হয়েছে, সেই সমস্ত কিছু নিয়ে কিন্তু এই চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে। তো প্রথমেই যেটা বলতে হয় সেটা হচ্ছে কি ভূগোলের সংজ্ঞা কাকে বলে। আমরা ছোটো থেকে পড়ে আসছি যে ভূগোলের সংজ্ঞা, তো আজকে তাও আমরা প্রথম থেকেই সেগুলো জানবো। ভূগোল কাকে বলে? এরাটোস্থেনিস বলে একজন ভূবিজ্ঞানী 274 মতন এক খ্রিস্টপূর্বাব্দে তিনি একটা কথা এই ভূগোলের বা পৃথিবীর বর্ণনার ক্ষেত্রে ব্যবহার করেছিলেন, সেটি হলো জিওগ্রাফিয়া। তো সেই জিওগ্রাফিয়া কথাকেই যদি আমরা ইংরেজি প্রতিশব্দ করি, ইংরেজি তার প্রতিশব্দ করি, তাহলে ইংরেজি প্রতিশব্দ করলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে জিওগ্রাফি। সেই জিওগ্রাফি কথাটি এসছে তাহলে জিওগ্রাফিয়া থেকে। তো এরাটোস্থেনিস প্রথম বলেছিলেন জিওগ্রাফিয়া, আর সেখান থেকে জন্ম হয়েছে কার? জিওগ্রাফি। এই জিওগ্রাফি কথাটি দুটো গ্রিক শব্দ থেকে এসছে, একটা হচ্ছে জিও আর একটা হচ্ছে গ্রাফিয়া। তাহলে জিও কথার অর্থ কি? পৃথিবী বা হচ্ছে ভূ পরিমণ্ডল। অন্যদিকে গ্রাফিয়া কথার অর্থ হচ্ছে বর্ণনা করা, টু ডিসক্রাইব। তো যে সাবজেক্ট বা যে শাস্ত্র পৃথিবীর বর্ণনা করে তাকেই বলা হয় কি ভূগোল। এই যে ধারণা, এই ধারণাটা ছিল আমাদের প্রথম দিকের যে ভূগোলের আলোচনা, সেই বা প্রথম দিকে যখন পৃথিবীর এতটা উন্নত হয়নি সেই পর্যায়ের কিন্তু আলোচনার ক্ষেত্রে আমরা কি বলতাম, ভূগোল মাত্রই হচ্ছে যে পৃথিবীর আলোচনা। কিন্তু যত দিন গেছে বা আমরা আজকে যে পর্যায়ে বা যে আধুনিক ডিজিটাল যুগে এসে পৌঁছেছি, সেইখানে কিন্তু ভূগোলের সংজ্ঞাটা অন্যরকম হয়ে গেছে বা ভূগোলের আলোচনার প্রস্তর বা আলোচনার ক্ষেত্রটা অনেক বৃহত্তর হয়েছে। তাই আমরা যদি এখনও, আমরা যখন 5-6-এ পড়তাম তখনই বলেছি পৃথিবীর আলোচনা, পৃথিবীর বর্ণনা করে ভূগোল, এখনও যদি আমরা 11-এ উঠেও যদি বলি পৃথিবীর বর্ণনা করে ভূগোল, তাহলে কিন্তু সেটা সঠিক হয় না। তাহলে কি বলা যায় যে ভূগোলের সংজ্ঞা কি? তাহলে বলতে হবে যে ভূগোলের সংজ্ঞা বলতে বোঝায় বা ভূগোল বলতে বোঝায় যে শাস্ত্র পৃথিবীর আলোচনার সাপেক্ষে বা পৃথিবীর যে বর্ণনা করার পাশাপাশি যখন সেই শাস্ত্রটা পরিবেশের সঙ্গে বা পরিবেশের যে বিভিন্ন উপাদান আছে সেই উপাদানগুলোর সঙ্গে ভূপ্রকৃতির এবং মানুষের যে পারস্পরিক সম্পর্ক, যে আদান প্রদান বিভিন্ন বস্তুর সাপেক্ষে বা বিভিন্ন বস্তুকে নিয়ে, সেই সমস্ত বিষয় একত্রেই হচ্ছে ভূগোল। অর্থাৎ ভূগোল মানে শুধু পৃথিবীর বর্ণনা করে দিলেই হবে না, অর্থাৎ পৃথিবীর ভূপ্রকৃতির বর্ণনা করে দিয়েই আমাকে থেমে থাকলে হবে না। যেখানে পর্বত আছে, এই পর্বত এইভাবে সৃষ্টি হয়েছিল, তাতে কিন্তু আমাদের কাজ শেষ নয়। সেই পর্বতের যে প্রক্রিয়াগুলো পূর্ববর্তীতে হয়েছে বা বর্তমানে যে হচ্ছে বা ভবিষ্যতে যে হবে, সেই প্রক্রিয়াগুলোর সঙ্গে মানুষের, সেই সঙ্গে প্রাণীকুলের যদি কোনো সম্পর্ক থেকে থাকে, পারস্পরিক বিভিন্ন রকম সম্পর্ক থেকে থাকে, যে তার দ্বারা, তার ক্ষয়ের দ্বারা বা তার সঞ্চয়ের দ্বারা মানব সমাজের কি উপকার হতে পারে বা কি অপকার হতে পারে, সেই সমস্ত জিনিস কিন্তু আজকে ভূগোলের আলোচনার মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। তাহলে প্রথমে কি দেখতে পেলাম যে ভূগোলের সঙ্গে আমরা জানতে পারলাম যে ভূগোল হচ্ছে এমন একটা শাস্ত্র যে শাস্ত্র পৃথিবীর বিভিন্ন উপাদানের সঙ্গে সামঞ্জস্য রেখে মানুষের যে পারস্পরিক সম্পর্ক বা ভূপ্রকৃতির সঙ্গে পরিবেশের এবং মানুষের যে আন্তঃসম্পর্ক, সেই সম্পর্কই বর্ণনা করে কে? ভূগোল। তাহলে ভূগোলের কথাটি প্রথম ব্যবহার করেছিলেন এরাটোস্থেনিস। তো
তো এই গেল ভূগোলের সংজ্ঞা। কিন্তু তার পরবর্তীতেও কিন্তু অনেকে ভূগোলকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। তার আগে আর একটা কথা বলে রাখি যে ভূগোল কি বললাম, ভূগোল হচ্ছে পৃথিবীর বর্ণনা, পৃথিবী থেকে যে সমস্ত জিনিস জাত তারাই হচ্ছে ভূগোল। তার জন্যই আমরা যদি দেখি যে ভূগোলের মধ্যেই কখনো দেখছি জীব ভূগোলের কথা আছে, কখনো দেখছি উদ্ভিদ ভূগোলের কথা আছে, কখনো দেখছি রাজনৈতিক ভূগোল, কখনো দেখছি জনসংখ্যা ভূগোল, কখনো দেখছি রাশিবিজ্ঞান। তো বিভিন্ন রকম জিনিস কিন্তু ভূগোলের মধ্যে আছে। তখনই দেখছি ভূগোল অঙ্ক নিয়ে আলোচনা করছে, তখন ভাবছি ভূগোল হয়তো সায়েন্স, আবার তখনই ভূগোল ইতিহাসের বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করছে, তখন ভাবছি হয়তো ভূগোল আর্টস। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কি, যে ভূগোল কি আর্টস নাকি সায়েন্স। এই দুটো আলোচনার ক্ষেত্রে বলা যেতে পারে যে ভূগোল হচ্ছে এমন একটা স্প্যাশিয়াল সায়েন্স বা স্থানিক ভূগোল বা স্থানিক বিষয়, যে কিন্তু কী করে, যার মধ্যে কিছু কিন্তু ম্যাথামেটিক্যাল বা কিছু সায়েন্সেরও জিনিস আছে এবং সেই সঙ্গে কিছু আর্টস বা কলারও কিছু জিনিস আছে, তারই সংমিশ্রণ হচ্ছে ভূগোল। অর্থাৎ ভূগোলকে সায়েন্স বলাটাও ঠিক হবে না, বা ভূগোলকে শুধুমাত্র আর্টস বলাটাও ঠিক হবে না। ভূগোল সায়েন্স এবং আর্টসের একটা মেলবন্ধন। অন্যদিকে তাহলে ভূগোলের মধ্যে যদি সব কিছু জিনিস ইনক্লুড থাকে, ভূগোলের মধ্যে যদি সব কিছু জিনিস থাকে, তাহলে সেই সাবজেক্টগুলো আলাদা আলাদাভাবে সৃষ্টি হলো কেন? উদ্ভিদবিদ্যা, জুলজি, ফিজিওলজি, বোটানি থেকে শুরু করে ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, এই সমস্ত জিনিস যদি ভূগোলের মধ্যেই থাকে, তাহলে আলাদা করে সেই জিনিসগুলো আলোচনা কেন করা হচ্ছে? বা ভূগোলেরই কি তাহলে আলাদা করে কোনো অস্তিত্ব থাকছে? যদি সেগুলো তো আলাদা আলাদাভাবে বিস্তৃতভাবে আলোচনা করা হচ্ছেই, তাহলে ভূগোলের আলাদা করে অস্তিত্বটা কোথায়? এই যদি আমরা বলতে যাই, তাহলে বলতে হয় যে ভূগোলের অস্তিত্ব সেখানেই, কারণ ভূগোল থেকেই সমস্ত কিছুর জাত হয়েছে, ভূগোল থেকেই সমস্ত কিছুর উদ্ভব হয়েছে। পৃথিবীটাই তো হচ্ছে আসল। পৃথিবীতে যদি কিছু না থাকে, অর্থাৎ পৃথিবীর জন্যই তো এত কিছু আলোচনা, পৃথিবীর জন্যই উদ্ভিদ জন্মাচ্ছে, পৃথিবীর জন্যই প্রাণী জন্মাচ্ছে, পৃথিবীর জন্যই পপুলেশন। তো সব কিছুর থেকেই কিন্তু পৃথিবীটা আগে, পৃথিবী আছে বলেই সব কিছুর এগুলো জন্ম হয়েছে। তাই বলা যায় যে যত রকমের সাবজেক্ট আছে পৃথিবীতে বা যত রকমের শাস্ত্র আছে, সেই সব শাস্ত্রের জননী হচ্ছে ভূগোল। তার জন্য ভূগোলকে বলা হয় মাদার সায়েন্স। এর পরবর্তীতে আসি যে ভূগোলকে কিন্তু বিভিন্ন ভূগোলবিদ থেকে শুরু করে বিভিন্ন গণিতজ্ঞ বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। আমরা যদি পূর্ববর্তী কাল থেকে আধুনিক কাল পর্যন্ত আসি, তো সেই সংজ্ঞাতেও কিন্তু একটা সিকোয়েন্স বা একটা বিবর্তনের কিন্তু ছাপ আমরা লক্ষ্য করতে পারবো। তো কে কী বলেছিলেন সেই সম্বন্ধিত যে আলোচনা সেটা করছি। সেটা কি, যে ভূগোলকে কিন্তু অনেকে বিভিন্ন সংজ্ঞায়িত করেছেন। প্রথমে যদি আমি আসি, তাহলে হচ্ছে এখানে যদি প্রথমেই বলি স্ট্র্যাবো এবং টলেমির ভাষায়, যে স্ট্র্যাবো এবং টলেমি কী বলেছিলেন, যে ভূগোল হলো সেই মহান বিষয় যা পৃথিবীর আকৃতির, ভূমি ও ভূমিরূপের বৈশিষ্ট্য, বায়ুমণ্ডল এবং জল ও স্থানের সমস্ত জীবের বৈশিষ্ট্য সমীক্ষা করে। তার পরবর্তীকালে ইমানুয়েল কান্ট, তার যদি আমরা সংজ্ঞার দিকে তাকাই, তিনি বলছেন যে শাস্ত্রে পৃথিবী সম্পর্কে আলোচনা করা হয় তাকে বলে ভূগোল। অর্থাৎ তিনি জাস্ট পৃথিবী সম্পর্কে আলোচনা বলেই থেমে থাকছেন। এরপরে আসছে হামবোল্ট, তিনিও একজন ভূগোলের অন্যতম প্রতিষ্ঠাতা জার্মান ভৌগোলিক। তিনি কি বলছেন, যে ভূগোল হলো এমন একটি বিজ্ঞান যা প্রকৃতির সঙ্গে যুক্ত এবং পৃথিবীতে যা কিছু দেখা যায় তার সমীক্ষা ও বর্ণনা এতে করা হয়। তার পরবর্তীকালে কার্ল রিটারের ক্ষেত্রে যদি দেখি, কার্ল রিটার হচ্ছে হামবোল্টের পরবর্তীতে তিনি আসছেন। তিনি কি বলছেন, যে ভূগোল ভূমিরূপ সহ পৃথিবীর যাবতীয় প্রাকৃতিক বৈশিষ্ট্য ও ঘটনাবলীর সঙ্গে মানব জাতির সম্বন্ধ তুলে ধরেন। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা যারা বললাম, যাদের কথা বললাম, স্ট্র্যাবো, ইমানুয়েল কান্ট, হামবোল্ট, তারা কিন্তু কেউ মানুষের সম্পর্কটাকে সংজ্ঞার মধ্যে অন্তর্ভুক্ত করেননি। তারা জাস্ট পৃথিবীর সম্পর্ক, পৃথিবীর বর্ণনা এই বলেই কিন্তু থেমে থেকেছেন। তার পরবর্তীকালে যখন যত দিন যাচ্ছে তখন কী দেখছি, যে তার মধ্যে অর্থাৎ কার্ল রিটারের মধ্যে দেখলাম মানব জাতির সম্বন্ধ কিন্তু চলে এলো। অর্থাৎ যত দিন এগোচ্ছে তত কিন্তু ভূগোলের সংজ্ঞা একটু আস্তে আস্তে কিন্তু অন্যরকম হচ্ছে। এরপর যদি হাডসনের দেখি, তিনি কি বলছেন, হাডসন বলছেন ভূগোল হলো এমন একটি বিষয় যার মধ্যে মানুষের বাসভূমি রূপে বৈচিত্র্যময় ভূপৃষ্ঠের বর্ণনা ও ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হয়। অর্থাৎ তিনি আরও কিন্তু মানব জাতিকে কিন্তু আরও তার সংজ্ঞার মধ্যে অন্তর্ভুক্ত করে নিলেন, বা তার সংজ্ঞাতে মানব জাতির যে বৈশিষ্ট্যটা বা মানব জাতির যে ইন্টারাকশনের ব্যাপারটা সেটা কিন্তু আরও বেশি করে জোর দিলেন। তারপরে পরবর্তীকালে এমরিস জোন্স, তিনি কি বলছেন, যে ভূগোল সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়টি হলো স্থান। তাই ভূপৃষ্ঠে অবস্থান নির্ণয় এক
অবস্থানের সঙ্গে অন্যান্য অবস্থানের পারস্পরিক সম্বন্ধ এবং সম্বন্ধসমূহ প্রভাবিত ও পরিবর্তন করার জন্য যেসব প্রক্রিয়া সক্রিয় থাকে সেই সব বিষয়ের আলোচনায় হলো ভূগোল। তাহলে এই রকম বিভিন্ন ভৌগোলিক তথা যে গ্রিক দার্শনিক যারা এসেছিলেন পূর্ববর্তী সময়ে তাদের কিন্তু আমরা সংজ্ঞা দেখলাম। সেখানে কি দেখতে পেলাম, এই সংজ্ঞাগুলো তোমাদের মুখস্থ করতে হবে বা তোমরা জাস্ট একটু মনে রাখার চেষ্টা করবে। তো আমি এই সংজ্ঞাগুলো দেখে বললাম, কারণ এই সংজ্ঞাগুলো যেহেতু তাদের মত, সেহেতু আমার নিজে থেকে যদি একটু পরিবর্তন হয়ে যায়, সেখানে একটু ভুল ত্রুটি থেকে যাওয়াটাও কিন্তু একটু অন্যরকম ব্যাপার দেখায়। তার জন্য সেটা আমি দেখে বললাম, যাতে কোনো ভুল না থাকে। তো এই যে সংজ্ঞা, সেই সংজ্ঞা থেকে আমাদের কি মূল বিষয়টা কি তুলে ধরতে হবে, সেটা হচ্ছে কি যে সংজ্ঞার মধ্যেও কিন্তু তারা বিভিন্ন রকমভাবে কিন্তু ভূগোলকে বর্ণনা করেছেন। আজকে যদি আমরা দাঁড়িয়ে ভূগোলের সংজ্ঞা দিতে যাই, সেই সংজ্ঞা কী বলা উচিত, যে ভূগোল হলো এমন এক শাস্ত্র যেখানে পৃথিবীর বর্ণনা করার সময় আমাদেরকে পৃথিবীর ভূপ্রকৃতি সঙ্গে সঙ্গে পৃথিবীর যে মানব জাতি অর্থাৎ মানবীয় সম্পদ, সেই সম্পদের যে পারস্পরিক আদান প্রদান, সেই সম্পদের যে পারস্পরিক সম্পর্ক এবং তার সাপেক্ষে যে ভূপ্রকৃতির পরিবর্তন, সেই সমস্ত কিছু বিষয় নিয়ে যে শাস্ত্র আলোচনা করে সেটি হচ্ছে ভূগোল বা জিওগ্রাফি। তো এর পরবর্তীতে আসছে কি, যে ভূগোল শিক্ষার যে বিভিন্ন রকম নীতি আছে বা বিভিন্ন রকম যে লক্ষ্যগুলো আছে, সেগুলো যদি আমরা দিকে লক্ষ্য রাখি, তাহলে বলা যায় যে কি, যে ভূগোলের নীতি বলতে কি বোঝায়। প্রথম যদি আমরা নীতির দিকে তাকাই, তাহলে বলা যায় যে ভূগোল হলো পৃথিবীর যে বিভিন্ন অংশ আছে বা বিভিন্ন স্থান আছে, সেই স্থানের বিভিন্ন মানুষের যে বৈচিত্র্যপূর্ণ জীবন ধারণের পরিবেশ রয়েছে, সেই পরিবেশের যে বৈচিত্র্যতা, সেই বৈচিত্র্যতা নিয়ে কিন্তু ভূগোল আলোচনা করে থাকে। অর্থাৎ কোনো একটা স্থান মরুভূমি, সেই স্থানে একরকমভাবে মানুষ জীবন ধারণ করছে, কোনো একটা স্থান সমভূমি, সেখানে কিন্তু আর একরকমভাবে মানুষ বসবাস করছে। তো এই যে স্থান পরিবর্তন হওয়ার ফলে মানুষের জীবন বৈচিত্র্যের একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, সেগুলো কিন্তু নিয়ে আলোচনা করে কে, ভূগোল শিক্ষা। তার নীতির মধ্যে কিন্তু সেই ধরনের জীব বৈচিত্র্যকে ফুটিয়ে তোলা একটা মানে স্থান দেওয়া হয়েছে তাকে। এর পরবর্তীতে কী আসছে, যে ভূগোল থেকে কিন্তু আমরা প্রাকৃতিক সম্পদের যে জ্ঞান, সেই জ্ঞানগুলো পেয়ে থাকি, যে কোন ধরনের সম্পদ কোন অঞ্চলে পাওয়া যেতে পারে, সেগুলো কিন্তু আমরা ভূগোল থেকে পাই। এর পরবর্তীতে আর কী আসছে, যে মানুষের জীবনে ভূপ্রকৃতি ও জলবায়ুর কী প্রভাব রয়েছে, সেই প্রভাবগুলো নিয়ে কিন্তু ভূগোল তার নীতিতে বা তার যে লক্ষ্যবস্তু তার মধ্যে কিন্তু স্থান দিয়েছে। এছাড়া কি বিভিন্ন প্রাকৃতিক, সামাজিক, মানবীয় যে মেলবন্ধন বা যে আন্তঃসম্পর্ক, সেই সম্পর্কগুলো নিয়ে কিন্তু বা সেই সম্পর্কগুলো থেকে বা সেই সম্পর্কগুলো কেমন, সেগুলো নিয়ে কিন্তু আলোচনার লক্ষ্যবস্তু নির্ধারণ করেছে কে, ভূগোল বা ভূগোল শিক্ষার মধ্যে এগুলো অন্তর্ভুক্ত রয়েছে। এরপরে আসছে যে ভূগোলের পরিধি বা স্কোপ অফ জিওগ্রাফি। স্কোপ আমরা পরিধি অঙ্ক করার ক্ষেত্রে দেখেছি মাধ্যমিকে, যে পরিধি মানে কি, যে একটা বাউন্ডারি ঠিক করে দেওয়া, যে আমার বাড়ির যে একটা চারপাশে একটা কী থাকে দেওয়া থাকে, একটা বাউন্ডারি দেওয়া থাকে, পাঁচিল দেওয়া থাকে, তার মানে কি এত দূর পর্যন্ত হচ্ছে আমার বাড়ির সীমানা। ভূগোলের ক্ষেত্রেও কিন্তু একটা সীমানা নির্ধারণ করা আছে, যে এত দূর পর্যন্ত কিন্তু ভূগোলের সীমানা। এটা এই আলোচনার বস্তুগুলো ভূগোলের অন্তর্ভুক্ত, তার বাইরে কিন্তু ভূগোল আলোচনা করে না। সেই আলোচনার বস্তুগুলো কি, তাহলে কি কি ভূগোলের পরিধির অন্তর্ভুক্ত? প্রথমে যদি আমরা বলতে চাই যে ভূগোলের পরিধির অন্তর্ভুক্ত কী কী বিষয়, তাহলে প্রথমেই বলতে হবে যে ভূগোলের পরিধির মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে মানুষ, প্রকৃতি, আন্তঃসম্পর্ক। মানুষের সঙ্গে পরিবেশের যে একটা বা প্রকৃতির যে একটা ইন্টারাকশান আছে, আন্তঃসম্পর্ক আছে, সেই বিষয়বস্তু নিয়ে কিন্তু আলোচনা করে ভূগোল। সেই আলোচনার বিষয় ভূগোলের আলোচনার মধ্যে আসে। কীরকম, যে ভূগোল ধরা যাক একটা কোনো মানুষ, ধরা যাক একটা কোনো শিল্প কলকারখানা করলো বা কোনো একটা পাহাড়ের গা ঘেঁষে রাস্তা করলো, তাহলে সেটা হচ্ছে মনুষ্যসৃষ্ট একটা পরিবেশ বা মানসিক কোনো একটা কাজকর্ম। সেই কাজকর্মের ফলে প্রকৃতির ওপর কী প্রভাব পড়লো, অ্যান্থ্রোপোজেনিক কী এফেক্ট পড়লো পরিবেশের ওপর, সেগুলো নিয়েও যেমন ভূগোল আলোচনা করে। সেরকম প্রকৃতির কোনো একটা বিষয়, যেমন কোনো এলাকায় কোনো সাইক্লোন আছে পড়লো, এরকমভাবে সুন্দরবন অঞ্চলে রিসেন্ট আমফান ঘূর্ণিঝড় কিন্তু বয়ে গেছে। সেই ঘূর্ণিঝড়ের প্রভাব সেখানে মানব সমাজের ওপর কীরকম পড়েছে, সেটা নিয়ে কিন্তু আলোচনা করে ভূগোল। অন্যদিকে কোনো একটা জায়গায় আগ্নেয়গিরি হয়েছে, সেই আগ্নেয়গিরি হওয়ার পরে সেখানে কিন্তু কোনো মনুষ্য জগতের কিন্তু সেরকম কোনো ক্ষয়ক্ষতি হয়নি, তাহলে কিন্তু
সেই আগ্নেয়গিরির প্রভাব সেই রকমভাবে কিন্তু ভূগোলের আলোচনার মধ্যে আসবে না। অর্থাৎ ভূগোল সেই জিনিসটা নিয়ে আলোচনা করবে যেখানে কিন্তু মানুষের সঙ্গে প্রকৃতির একটা আন্তঃসম্পর্ক আছে, অর্থাৎ মানুষ এবং প্রকৃতি দুটোই কিন্তু জড়িত আছে, সেই জিনিসটা নিয়ে কিন্তু বেশি করে আলোচনা করবে। আমাদের পৃথিবীতে যে সমুদ্র তলবর্তী যে জায়গাগুলো আছে, আটলান্টিক মহাসাগর বলো বা প্রশান্ত মহাসাগর বলো, সেখানে কিন্তু প্রতিনিয়তই বিভিন্ন রকম অগ্নুদ্গম হয়ে চলেছে মধ্য সমুদ্র দেশে। তো সেইগুলোকে নিয়ে কিন্তু অত বেশি আলোচনা হয় না, বা ভূগোলে কিন্তু ভূগোলের বিষয়ের কিন্তু অন্তর্ভুক্ত সেই জিনিসগুলো অত করে নয়। কেন? কারণ তার উপর মনুষ্য সমাজের প্রভাব খুবই নগণ্য, তাই সেগুলো নিয়ে কিন্তু ভূগোল সেরকম আলোচনা করে না। তো তাহলে আমাদেরকে এটা মনে রাখতে হবে যে ভূগোলের পরিধির অন্তর্ভুক্ত হচ্ছে মানুষ পরিবেশের যে আন্তঃসম্পর্ক সেটি। এর পরবর্তীতে কী আসছে, যে আঞ্চলিক পৃথকীকরণের বিষয়টি আসছে। কীরকম? যে ভূগোলে আমরা দেখেছি কি, যে কোনো একটা বৈশিষ্ট্যের ভিত্তিতে কিন্তু একটা অঞ্চলকে পৃথক করা হয়। সেটা হতে পারে কোনো জলবায়ু, হতে পারে স্বাভাবিক উদ্ভিদ, হতে পারে এরকম কিন্তু বৈশিষ্ট্যের উপর আমরা পৃথিবীর ম্যাপকে বা পৃথিবীর মানচিত্রকে বা ভারতের মানচিত্রকে বা পশ্চিমবঙ্গের মানচিত্রকে কিন্তু আমরা ভাগ করেছি। যেমন এটা হলো মৌসুমী জলবায়ু অঞ্চল, এটা হলো ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল, এটা হলো নিরক্ষীয় জলবায়ু অঞ্চল, এরকম কিন্তু বিভিন্ন ভাগে আমরা ভাগ করেছি। সেটা কিসের ভিত্তিতে? নির্দিষ্ট কোনো একটা বৈশিষ্ট্যের ভিত্তিতে। তাহলে সেই নির্দিষ্ট বৈশিষ্ট্যের ভিত্তিতে কিন্তু সেই অঞ্চলটা পৃথক হয়ে গেছে, এবং সেই পৃথক হওয়ার পর কিন্তু সেই অঞ্চলগুলোর আমরা আলোচনা করছি। তো এই যে ধারণাটা আঞ্চলিক পৃথকীকরণ ধারণা, অর্থাৎ অঞ্চলকে বিভিন্ন টুকরো টুকরো অংশে ভাগ করে নিয়ে তারপরে সেগুলো নিয়ে বর্ণনা করা বা তার ব্যাখ্যা বিশ্লেষণ করা, সেই বিষয়গুলো কিন্তু ভূগোলের অন্তর্ভুক্ত। এরপরে কি আসছে, কোনো একটা স্থানের অবস্থান নির্ণয়। অর্থাৎ এটা কিন্তু খুবই একটা ভাইটাল ব্যাপার, যে কোনো একটা স্থানের যদি অবস্থান আমরা না জানতে পারি, তাহলে কিন্তু সেই জায়গাটার বিভিন্ন রকম বর্ণনা থেকে শুরু করে তার যে কাঠামোটা, প্রাকৃতিক কাঠামো বলো, সাংস্কৃতিক কাঠামো বলো, পরিবেশগত কাঠামো বলো, যে কোনো কাঠামো হতে পারে, সেই কাঠামোটা কিন্তু আমাদের পক্ষে নির্ণয় করা মুশকিল হয়ে উঠবে। তাই কোনো একটা স্থানের অবস্থান নির্ণয় করাটা কিন্তু খুবই একটা জরুরি ব্যাপার। তো সেই অবস্থান নির্ণয় করা বা কোনো একটা অবস্থান নির্ণয় করার যে প্রসেস, সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করে ভূগোল। তো এই হলো মূলত তিনটে ভূগোলের যে পরিধির অন্তর্ভুক্ত সেই পরিধিগুলো। তো এরপরে আসছে যে ভূগোলের প্রকৃতি কী বা নেচার অফ জিওগ্রাফি কী, বা ভূগোলের প্রকৃতির মধ্যে কী কী জিনিস অন্তর্ভুক্ত রয়েছে। এগুলো বিষয়গুলো মোটামুটিভাবে একই রকম, কিন্তু জাস্ট একটু একটু কোনো কোনো জায়গায় একটু আলাদা আছে। তো প্রথমেই যদি আমরা ভূগোলের প্রকৃতির দিকে তাকাই, তাহলে হচ্ছে কি, যে আমরা দেখলাম যে আন্তঃসম্পর্ক, সেটাই কিন্তু মূল জিনিস ভূগোলের, যে মানুষের সঙ্গে পরিবেশের যে আন্তঃসম্পর্ক বা পারস্পরিক সম্পর্ক বা ইন্টারাকশান, সেটাই কিন্তু হচ্ছে ভূগোলের প্রকৃতির অন্তর্ভুক্ত। অর্থাৎ নেচার অফ ভূগোলের যদি আমরা প্রকৃতি বা ভূগোলের প্রকৃতি বলতে যাই, তাহলে কিন্তু এটা প্রথমেই উঠে আসে যে মানুষের সঙ্গে পরিবেশের যে আন্তঃসম্পর্ক বা পারস্পরিক রিলেশন, সেই পারস্পরিক আন্তঃসম্পর্কটাই নিয়ে আলোচনা করে কে? ভূগোল। পরবর্তীকালে যদি আমরা বলি যে মানুষের সঙ্গে সংস্কৃতির বা মনুষ্য বা মানবীয় সম্পদের সঙ্গে সাংস্কৃতিক পরিবেশের যে সম্পর্ক, সেগুলো নিয়ে আলোচনা করে কি? ভূগোল। অন্যদিকে ভূগোলের মধ্যে বিভিন্ন রকম কিন্তু ব্যবহারিক দিক, বিভিন্ন রকম প্র্যাকটিক্যাল কাজকর্ম কিন্তু রয়েছে। কীরকম প্র্যাকটিক্যাল কাজকর্ম? যেরকম সেটা হতে পারে বিভিন্ন রকম প্রজেকশন নির্ণয় থেকে শুরু করে বিভিন্ন রকম সার্ভেইং করা, সার্ভের ভিত্তিতে কোনো একটা স্থানের বিভিন্ন রকম বর্ণনা দেওয়া বা তার সম্পর্কে বিভিন্ন রকম সিদ্ধান্ত গ্রহণ করা সেই অঞ্চলটার জন্য। তো সেইগুলো কিন্তু নিয়ে আলোচনা করে কে? ভূগোল। এগুলো কিন্তু ভূগোলের প্রকৃতির অন্তর্ভুক্ত। এরপরে আসছে কি, যে ভূগোলের মধ্যে বেশ কিছু সূত্র রয়েছে বা ল রয়েছে, কিন্তু ভূগোলের সঙ্গে যে সায়েন্স, যে সায়েন্সের সূত্রের একটুই পার্থক্য, সেটি হচ্ছে কি, যে ভূগোলের সূত্র বা নিয়মগুলো কিন্তু সব জায়গায় স্থানকাল নির্বিশেষে সবসময় ভুলে যায় না। তো এইরকম কিছু কিন্তু নিয়ম নিয়ে বা নিয়ম অন্তর্ভুক্ত রয়েছে ভূগোলের মধ্যে। এরপরে আসছে যে ভূগোল হচ্ছে একটা ফিল্ড বেস স্টাডি। আমার যদি ফিল্ডের ধারণা না থাকে বা আমার যদি সেই জায়গাটা সম্বন্ধে ধারণা না থাকে, তাহলে কিন্তু ভূগোল যে স্টাডি, ভূগোল যে শিক্ষা, সেটা কিন্তু সম্পূর্ণ হয় না। তাই ভূগোল শিক্ষার প্রকৃতির মধ্যে বা ভূগোলের নেচারের মধ্যে বা ভূগোলের বৈশিষ্ট্যের মধ্যে কিন্তু ফিল্ড বেস স্টাডি বা ফিল্ডের ধারণা বা বাস্তব যে দৃশ্য, সেগুলোর কিন্তু ধারণা অবশ্যই রাখা প্রয়োজন। যেমন আমরা যদি বলি যে পর্বত হোক বা মালভূমি হোক, তো এই যে ধারণাগুলো পড়ছি, সেই ধারণাগুলো পড়ার সঙ্গে সঙ্গে আমরা যদি তার সঙ্গে বাস্তব যে মিল বা বাস্তব যে
ল্যান্ডস্কেপ সেগুলো যদি দেখে আসতে পারি, তাহলে কিন্তু সেই তথ্যগুলো যেগুলো আমরা বই পড়ছি সেগুলো কিন্তু আরও আমাদের মনে রাখতে বা বিষয়গুলো বুঝতে কিন্তু আরও বেশি করে সাহায্য করবে। তো এরপর আসছে কি, যে ভূগোলের উদ্দেশ্য কি, ভূগোল সাবজেক্টটা সৃষ্টি হওয়ার উদ্দেশ্য কি, ভূগোলের অবজেক্টিভ কি, কী উদ্দেশ্যে ভূগোল সাবজেক্টটা তৈরি, ভূগোলের মূল উদ্দেশ্যগুলো কি। তাহলে ভূগোলের কী দেখা গেল, যে ভূগোল এমন একটা সাবজেক্ট যেটাকে বলা হয় কোরোলজিক্যাল সায়েন্স। তোমরা যদি অনার্সের ক্ষেত্রে যাও তখন দেখতে হবে যে ভূগোলকে বলা হয় একটা কোরোলজিক্যাল সায়েন্স, CHORO, কোরোলজিক্যাল সায়েন্স। অন্যদিকে হিস্ট্রিকে বলা হয় ক্রোনোলজিক্যাল সায়েন্স, অর্থাৎ ক্রোনোলজি মানে হচ্ছে একটা সময়ের ব্যাপার, আর কোরোলজি মানে হচ্ছে একটা স্থানের ব্যাপার, অর্থাৎ এই স্থানের পৃথকীকরণ, এই পৃথকীকরণের ভিত্তিতে বিভিন্ন সময়ের আলোচনা করে কে, ভূগোল। তার জন্য হেরোডোটাস বলেছিলেন যে পৃথিবীর বিভিন্ন যে বিষয়গুলো আছে সেগুলো বেশিরভাগই যে হিস্টোরিক্যাল বিষয়গুলো আছে সেগুলোকে জিওগ্রাফিক্যালি ট্রিট করা যায়। অল জিওগ্রাফিক্যাল ল্যান্ডস্কেপ শুড বি ট্রিটেড অ্যাজ হিস্টোরিক্যালি, অ্যান্ড হিস্টোরিক্যাল যে বিষয়বস্তুগুলো আছে সেগুলোকে মাস্ট বি ট্রিটেড অ্যাজ জিওগ্রাফিক্যালি। অর্থাৎ হিস্ট্রির সঙ্গে জিওগ্রাফির কিন্তু একটা নিগুড় সম্পর্ক আছে। কীরকম সম্পর্ক, আমরা ধরা যাক আমরা একটা কোনো পর্বত দেখছি, তাহলে সেই পর্বত সৃষ্টির কারণ যদি জানতে চাই তাহলে আমাকে তার হিস্ট্রি জানতে হবে যে কীভাবে সৃষ্টি হলো। তাহলে আমাকে কী দেখতে হবে, আমার সময়ের দিকে যেতে হচ্ছে, পূর্বের সময়ের দিকে যেতে হচ্ছে, তাহলে পূর্বের সময় মানেই তোমার হিস্ট্রি। অন্যদিকে আমরা যদি হিস্ট্রির দিকে তাকাই যে এই জায়গাটায় এই একটা যুদ্ধ করেছিল, বা এই জায়গাটায় কি বলবো, যে এখানে এই সময় আক্রমণ হয়েছিল, এখানে এই সময় কোনো একটা রাজা আক্রমণ করেছিল, তাহলে সেই আক্রমণ কেন করেছিল, দেখা গেল যে সেই জায়গাটার জিওগ্রাফিক্যাল কন্ডিশন, যে সেই জায়গাটার এমন একটা কন্ডিশন যে চারিদিক থেকে আক্রমণ করার মতনই কন্ডিশন, অর্থাৎ তার পাশে কোনো বড় পর্বত নেই বা সমুদ্র দিয়ে চারিদিক ঘেরা নেই বলেই কিন্তু পার্শ্ববর্তী যে রাজা সে কিন্তু খুব সহজেই সেই জায়গাটাকে আক্রমণ করতে পেরেছিল। তাহলে কি দেখতে পাওয়া গেল যে হিস্ট্রি যদি বিষয়বস্তুগুলো আমরা দেখতে যাচ্ছি তাহলে জিওগ্রাফি দরকার পড়ছে, আবার জিওগ্রাফি যদি কিছু বিষয় দেখতে পেয়েছি তাহলে হিস্ট্রি দরকার পড়ছে। তো এই বিষয়বস্তুগুলো অর্থাৎ কি বললাম যে স্থানগত বা অঞ্চলগত পার্থক্য কিন্তু নির্ধারণ করে বা অনুসন্ধান করে কিন্তু ভূগোল। তারপরে কি, যে বিভিন্ন যে ভৌগোলিক ঘটনাগুলো আমরা দেখছি, বিভিন্ন রকম ভৌগোলিক ঘটনা, তো তাদের মধ্যে কার্যকরণ সম্পর্ক নির্ধারণ করে ভূগোল। কীরকম, যেখানে একটা দেখতে পাওয়া গেল একটা পর্বত, তারপর ধরা যাক একটা স্তূপ পর্বত বা ভঙ্গিল পর্বত, তো সেই যে স্তূপ পর্বত ভঙ্গিল পর্বত সৃষ্টি হলো সেটার কারণ কি, একটা কার্য তো হলো, যেটা এখানে একটা পর্বত সৃষ্টি হলো বা এখানে একটা খাত সৃষ্টি হলো, তো সেই খাত সৃষ্টি হওয়া বা পর্বত সৃষ্টি হওয়ার কারণটা কি, সেই কারণ কার্যের সাপেক্ষে কারণের ধারণা কিন্তু নির্ধারণ করে কে, সেটা হচ্ছে ভূগোল। অন্যদিকে আবার বলা হয়েছে সে একই জিনিস, মূল যেটা জিনিস সেটা হচ্ছে মানুষ ও প্রকৃতির বা মানুষ সেই সঙ্গে যে ভূপ্রকৃতির একটা পারস্পরিক সম্পর্ক, সেই সম্পর্ক কিন্তু নির্ধারণ করে হচ্ছে ভূগোল। এছাড়া ভূগোলে 3 ধরনের কোশ্চেন দেখা যায়, বা সেই ধরনের 3 ধরনের কোশ্চেন নিয়ে কিন্তু ভূগোল আলোচনা করে, জিওগ্রাফি আলোচনা করে। কীরকম কোশ্চেন, সেই 3টে কোশ্চেন হচ্ছে কি, কোথায় এবং কেন। কীরকমভাবে, যে দেখা গেল সাপোজ ধরা যাক যে কোনো জায়গায় একটা, আবার সে একই জিনিস বলছি যে একটা ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়েছে, তাহলে প্রথম প্রশ্নটা কি, এটা কি, এটা তাহলে কি উত্তর আসবে, যেটা হচ্ছে একটা ভঙ্গিল পর্বত। তাহলে পরবর্তী কোশ্চেন আসবে যে কোথায়, ভঙ্গিল পর্বতটা কোথায়, তাহলে বলা গেল যে ভঙ্গিল পর্বতটা হচ্ছে আমার ভারতবর্ষের উত্তর অংশে এবং চীন লাগোয়া এইসব অংশে এই পর্বতটি দেখা যায়, ভঙ্গিল পর্বত, যাকে আমরা হিমালয় পর্বত নামে চিনি। এরকম একটা উদাহরণ দিলাম যে হিমালয় পর্বত অঞ্চল, সেটা হচ্ছে একটা ভঙ্গিল পর্বত। তার পরবর্তীকালে কোশ্চেন আসবে যে সেটাকে আমরা ভঙ্গিল পর্বত বলছি কেন, বা তার সৃষ্টিটা হয়েছে কেন। তাহলে বুঝতে গেল যে কি, কোথায়, কেন, এই 3টে বিষয় বা যে কোনো জিনিসের এই 3টে কোশ্চেন নিয়ে কিন্তু আলোচনা করে থাকে ভূগোল। কোনো একটা ল্যান্ডস্কেপ তৈরি হলো বা কোনো একটা ভূমিরূপ তৈরি হলো, সেটা কি, সেটা কোথায় অবস্থিত এবং সেটা কেন সৃষ্টি হয়েছে, এই 3টে কোশ্চেনের উপর বেস করে কিন্তু ভূগোল সাবজেক্টটা চলে। অর্থাৎ ভূগোলের উদ্দেশ্য, ভূগোলের অবজেক্টিভ হলো কি, যে কোনো একটা বিষয়বস্তুকে দেখলেই সেটা কি, সেটা কোথায় অবস্থিত এবং সেটা কেন সৃষ্টি হচ্ছে। সেটা ঝড় হোক, অর্থাৎ সেটা ক্লাইমেটিক কোনো ব্যাপার হোক, সেটা কোনো ভূমিরূপবিদ্যা অর্থাৎ কোনো ল্যান্ডস্কেপের ব্যাপার হোক, বা সেটা কোনো উদ্ভিদ হোক, যে কোনো বিষয়বস্তু যেগুলোই পৃথিবীতে ঘটে থাকছে সেগুলো কি, কেন এবং কোথায়, এই 3টি প্রশ্নের উত্তর খুঁজে বের করা কিন্তু ভূগোলের অন্যতম কাজ বা উদ্দেশ্য। এরপর আসছি ভূগোলের বিভিন্ন শাখা নিয়ে। ভূগোলের মূলত বা ভূগোলের বিভিন্ন ব্রাঞ্চ, বা যে ভূগোল তো একটা বিরাট বড় সাবজেক্ট বা শাস্ত্র, তার কিন্তু বিভিন্ন রকম শাখা আছে। শাখাগুলো কি, মূলত 3টি শাখা, একটা হচ্ছে প্রাকৃতিক শাখা, প্রাকৃতিক ভূগোল, অন্যটি হচ্ছে জীব ভূগোল এবং তৃতীয়টি হচ্ছে মানবীয় ভূগোল। এই 3টি মূল শাখার আন্ডারে কিন্তু আবার বিভিন্ন রকম সাব ডিভিশন কিন্তু আছে। যেরকম প্রাকৃতিক ভূগোলের মধ্যে যদি আমরা ঢুকে যাই তাহলে হচ্ছে ভূমিরূপবিদ্যা,
ক্লাইমেটোলজি অর্থাৎ আবহবিদ্যা, সমুদ্রবিদ্যা, এরকম বিভিন্ন রকম বিদ্যা কিন্তু দেখতে পাওয়া যাবে যেগুলোর সঙ্গে প্রকৃতির সম্পর্ক আছে, যেগুলোর সঙ্গে মানুষের কোনো হাত নেই, সেইগুলো হচ্ছে প্রাকৃতিক বিদ্যা। যেমন হচ্ছে ভূমিরূপ বিদ্যা, যেমন তার মধ্যে কি পর্বত সৃষ্টি কীভাবে হয়েছে, মালভূমি সৃষ্টি কীভাবে হয়েছে, এইগুলো থাকবে। সমুদ্রবিদ্যা, বিভিন্ন রকম স্রোত পড়েছে সমুদ্রের, সেই স্রোত, সমুদ্রের গভীরতা, সমুদ্রের বিভিন্ন রকম যে সঞ্চয়, সেগুলো নিয়ে আলোচনা করবে। অন্যদিকে ক্লাইমেটোলজি অর্থাৎ প্রকৃতির যে বিভিন্ন রকম আবহাওয়ার যে বিভিন্ন রকম ধরন, যে নিরক্ষ জলবায়ু অঞ্চল, বিভিন্ন রকম যে জলবায়ু অঞ্চলগুলো, সেগুলো কেন সৃষ্টি হচ্ছে, সেইগুলো নিয়ে ধারণাগুলো আলোচনা করছে কে, আবহবিদ্যা। এরপর আসছে জীববিদ্যা। সেই জীববিদ্যায় বিভিন্ন ধরনের জীবের যে প্রকৃতিগুলো রয়েছে, জীববিদ্যার প্রকৃতিগুলো মানে অর্থাৎ উদ্ভিদবিদ্যা, প্রাণীবিদ্যা বা যে বিভিন্ন রকম জীবনের যে বিভিন্ন রকম এগুলো আছে অর্থাৎ বাস্তুবিদ্যা, এই ধরনের বিভিন্ন বিস্তার বিষয়গুলো নিয়ে কিন্তু জীববিদ্যার অন্তর্ভুক্ত। এর পরবর্তীতে আর একটা যেটা বললাম সেটা হচ্ছে মানবীয় বিদ্যা বা মানবীয় ভূগোল। এই মানবীয় ভূগোলের মধ্যে মনুষ্য জগতের সঙ্গে বা মানুষের সঙ্গে সম্পর্কযুক্ত যে সমস্ত বিষয়গুলো, সেগুলো কিন্তু আলোচনা করা হয়। যেমন হচ্ছে রাশিবিজ্ঞান, অর্থনৈতিক ভূগোল, পপুলেশন জিওগ্রাফি অর্থাৎ জনসংখ্যা ভূগোল, জনবসতি ভূগোল বা রাষ্ট্র ভূগোল, পলিটিক্যাল জিওগ্রাফি। তো এই ধরনের জিনিসগুলো যেগুলোর সঙ্গে মানুষের সম্পর্ক রয়েছে, যে ভূগোলগুলোর সঙ্গে মানুষের সম্পর্ক রয়েছে, সেইগুলো নিয়ে কিন্তু আলোচনা করে এই মানবীয় ভূগোল। তো এরপরে যে বিষয়বস্তুগুলো আসে সেটা হচ্ছে এই যে বিভিন্ন রকম শাখাগুলো দেখলাম, এই শাখাগুলোর ভবিষ্যৎ কি, অর্থাৎ এই শাখাগুলোর সাহায্যে ভবিষ্যৎ প্রজন্ম বা ভবিষ্যৎ যে ভূগোল সাবজেক্টটা সেটা কীভাবে আগাতে পারে, সেগুলো বিভিন্নভাবে আগাতে পারে, সেগুলো নিয়ে আলোচনা করছি। কীরকম, যে বর্তমানের দিনে ভূগোলের সবচেয়ে যে বড় একটা সাফল্য বা ভূগোলের ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি করে আলোচনা করা হয় বা ভূগোলের আলোচনার ক্ষেত্রে সাহায্য করে, সেটা হচ্ছে RSGIS, রিমোট সেন্সিং এবং জিআইএস। সেই রিমোট সেন্সিং এবং জিআইএসের সঙ্গে সম্পর্কযুক্ত যে সমস্ত তথ্যগুলো আমরা পাচ্ছি, সেগুলোকে কাজে লাগিয়ে কিন্তু এই ধরনের যে সাবজেক্টগুলো আছে বা শাখাগুলো আছে, সেই শাখাগুলোর কিন্তু উন্নতি সাধন হচ্ছে এবং আগামী দিনে আরও হবে। কীরকম, যে নদী নিয়ে বিভিন্ন রকম আলোচনা বা নদীর বিভিন্ন রকম যে পার্সপেক্টিভগুলো আছে, নদীর ধস থেকে শুরু করে নদীর ক্ষয়, নদীর বিভিন্ন রকম ভূমিরূপ, সেগুলো নিয়ে রিমোট সেন্সিং জিআইএসের উপর ভিত্তি করে বিভিন্ন রকম রিসার্চ বা গবেষণামূলক কাজ কিন্তু চলছে প্রাকৃতিক ভূগোলের অন্তর্ভুক্ত হয়ে। অন্যদিকে আমরা যদি আবহাওয়া ভূগোলের দিকে তাকাই, তাহলে আবহাওয়া ভূগোলের কি বিভিন্ন রকম র্যাডার, আবার সেই রাডার থেকে তোলা ছবি, স্যাটেলাইট থেকে তোলা ছবির সাহায্যে কিন্তু আবহাওয়া যে পূর্বাভাস বা আবহাওয়া মণ্ডলের উপর ভিত্তি করে যে বিভিন্ন রকম পূর্বাভাস বা বিভিন্ন রকম ম্যাপিং, অর্থাৎ কোন অঞ্চলে কোন ধরনের ঝড় আসতে পারে, কি সাইক্লোন আসতে পারে, সেগুলো নিয়ে কিন্তু বিস্তারিতভাবে গবেষণামূলক কাজ, সেগুলো কিন্তু এগিয়ে যাচ্ছে আবহাওয়া ভূগোলের অন্তর্ভুক্ত হয়ে। অন্যদিকে বিভিন্ন রকম জনসংখ্যামূলক বিষয়বস্তুগুলো নিয়ে, যেমন হচ্ছে যে সেন্সাস ডেটা বা বিভিন্ন রকম ডেটা, সেগুলো নিয়ে কিন্তু বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে, বিভিন্ন রকম প্রযুক্তির মাধ্যমে কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম বা ভবিষ্যৎ দিনে আমরা কীরকম জনসংখ্যা বৃদ্ধি দেখতে পারি, তার প্রভাব কী হতে পারে, এগুলো নিয়েও কিন্তু ভূগোলে আলোচনা এসছে। অর্থাৎ ভূগোল কিন্তু একটা বিরাট ভাস্ট এরিয়া সৃষ্টি হয়ে গেছে, যেখানে কিন্তু কাজের পরিধি অনেক বেড়ে গেছে, যার ফলে কিন্তু বর্তমান সমাজের থেকে শুরু করে ভবিষ্যৎ সমাজও কিন্তু বা ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু বিরাট একটা সম্ভাবনার দিকে চলেছে, যার ফলে কি ভূগোল সাবজেক্টটা বেশি করে ইন্টারেস্টিং হয়ে উঠছে এবং ভূগোল সাবজেক্টের মধ্যে যে গবেষণার ক্ষেত্রগুলো, যে ভবিষ্যতের যে বিভিন্ন রকম সমস্যামূলক যে বিভিন্ন রকম সমস্যা, ভূগোলের সঙ্গে সম্পর্কিত যে সমস্ত সমস্যাগুলো উঠে আসছে, সেগুলো কিন্তু ভূগোলের সাবজেক্টের যে গবেষণার পরিধি, সেগুলো থেকে কিন্তু অতি সহজেই সেই প্রবলেমগুলো সলভ করা যাচ্ছে। তাই ভূগোলের পরিসীমা বা ভূগোলের পরিধি বা আলোচনার ক্ষেত্রটা কিন্তু দিন দিন দীর্ঘায়িত হচ্ছে এবং সেগুলোর প্রভাব কিন্তু মানব সমাজের উপর একটা ভালো প্রভাব ফেলছে, যার ফলে সমাজ কি বলবো একটা ভালো দিকে যেতে পারে, সেই দিকে কিন্তু এগোচ্ছে। তাই ভূগোল বলতে গেলে খুবই একটা ইন্টারেস্টিং সাবজেক্ট এবং ভূগোলের পরিধি বা ভূগোলের যে বিষয়বস্তু, সেগুলো বর্তমান দিনের সঙ্গে সম্পর্ক রেখে ভবিষ্যৎ দিনের জন্য কিন্তু অতি প্রাসঙ্গিক হয়ে উঠছে দিনকে দিন। তাহলে আজকের যে পড়ার বস্তু তাহলে এখানেই মোটামুটিভাবে শেষ করা হলো, যে এই হচ্ছে বিষয়বস্তু বিভিন্ন রকম, যে ভূগোল সাবজেক্টটা মূলত কী আমরা এগুলো জানলাম। এর পরবর্তীকালে আবার বিভিন্ন রকম ভিডিও আসবে এই চ্যানেলে, তো অবশ্যই যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক দিয়ে দিও এবং ক্লাসগুলো যদি এর পরবর্তী যে ক্লাসগুলো আসবে সেগুলো যদি শুনতে চাও তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে ভিডিওগুলো শেয়ার করো। তো আজকের মতো এখানে শেষ করছি। থ্যাংক ইউ, ধন্যবাদ।